আমাদের আজকের পর্বের টপিক হচ্ছে টেকনোলজি এবং ইন্টারনেটের ইতিহাসটা। আজকে তেমন ইম্পর্টেন্ট কোনো ক্লাস না, আর সব সেট আপ করে নিলাম। পরবর্তীতে হয়তো বা আরও ভালোভাবে সব কিছু গুছিয়ে নেওয়া যাবে। আচ্ছা, সব শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, ভয়েস ক্লিয়ার আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে আমাদের যে ইতিহাসগুলো দিয়ে আমরা শুরু করতেছি সেটা হচ্ছে একদম খ্রিস্টপূর্ব। খ্রিস্টপূর্ব মানে হচ্ছে যে যীশু খ্রিস্টের আগে। আমরা মূল টপিকে চলে যাচ্ছি, হয়তো বা দেখা যাচ্ছে যে মূল টপিকের জন্য আমাদের কনভারসেশন হচ্ছে না একজন আরেকজনের সাথে, আর আমাদের ফেসবুক লাইভটাও রান করা হয় নাই, কোজ আমাদের আরও কিছু সেট আপ বাকি ছিল, তো অনেক সময় চলে গেছে। আর তারাবি নামাজের পর আসলে সবাইকে তাড়াহুড়া করে এভাবে নিয়ে আসাও ঠিক না, উচিত না। তারপর আপনাদের নিয়ে আসছি। আমরা আজকে ইতিহাস সম্পর্কে জানবো। তো এখানে ম্যাক্সিমামগুলোই আমার পরিচিত লোক, অপরিচিত লোক খুব কম আছে, সবাই পরিচিত। তাই আমি একদম সব সাদামাটা কথা বলতেছি, কিছু মনে করবেন না, কথায় ভুলভ্রান্তি থাকতে পারে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম একটা ক্লাস যেটা আমি লাইভ করাচ্ছি আপনাদের। আশা করি এই জার্নিটা আপনাদের খারাপ লাগবে না, মোটামুটি ভালোই লাগবে। তো আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন অথবা জাস্ট কম্পিউটারটাই শিখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের যে সমস্যাগুলোর মধ্যে আপনারা পড়তেছেন, সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য আপনাদের আগে কম্পিউটারটা জানতে হবে। আর কম্পিউটার জানার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পিউটারের ইতিহাস। তো কম্পিউটারের ইতিহাসটাই আসলে আমরা বলবো। তার আগে একদম শুরু করতেছি খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্ব এরকম বা আরও আগে সময়টায় মাত্র আধুনিকতার কিছু ব্যাপার আসছে, যেমন চাকার আবিষ্কার হয়েছে মাত্র, অথবা এমন কিছু আবিষ্কার হয়েছে যেটা সেলাই করা যায়, সুই সুতো আবিষ্কার হয়েছে মাত্র আমাদের কাপড় চোপড় সেলাই করার জন্য, জাস্ট সেলাই করা যায় এমন কিছু জিনিস আবিষ্কার হয়েছে ওই সময়টায়। তো এর পরবর্তী সময়ে, মানে যে সময়ে আমাদের সুই সুতো আবিষ্কার হইলো, তো তারপরে দেখা যাচ্ছে যে অনেকে এটা নিয়ে কাজ করা শুরু করে দিছে। তো চাইতেছে যে এটা খুব সহজভাবে কিভাবে করা যায়। একটা জামা বানাইতে 3 দিন সময় লেগে যাচ্ছে, শুধু সেলাই করে হাত দিয়ে সেলাই করে। তো এভাবে না করে আরও আধুনিকতার ছোঁয়া চাচ্ছে তারা, তো এভাবে অনেকে ওই সময় গবেষণা শুরু করে। তো আমরা এখন যেটা দেখি, একটু বর্তমানে ফিরে আসি, আমরা এখন যেটা করি ডেভেলপ করি, আমাদের ইউটিউব চ্যানেল বানাই, ফেসবুক চ্যানেল বানাই। তো দেখা যাচ্ছে যে এই সময়টায় আসলে ওইভাবে হয়ে ওঠে না। সুইচটা দিয়ে দাও। তো আমরা এখন বর্তমানে যেটা বানাই সেটা হচ্ছে ফেসবুক অ্যাপ, ফেসবুকটা বানাইছে, তো আমরা এটা আর ফেসবুকটা আর বানাবো না। আমরা যেটা করি যে ফেসবুক একটা পেজ ক্রিয়েট করি। তো একটা পেজ ক্রিয়েট করার পরে কি হয় যে ওইটাতে আমরা কন্টেন্ট সারি, মানে এখন আমরা যেটা উদ্ভব করি সেটা এই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বাট অনলাইন হওয়ার আগে কি হইতো, অনলাইন হওয়ার আগে যেটা হইতো সেটা হচ্ছে যে এমন এমন জিনিস আবিষ্কার হইতো যেটা হাতে করা হইতো ম্যানুয়ালি। ভয়েস ক্লিয়ার না? আচ্ছা, তো ম্যানুয়ালি বলতে আমি এটা বোঝাচ্ছি যে এমন কিছু যন্ত্রপাতি যেটা হাতে হাতে বা ওই সময় মেশিন আবিষ্কার হয় না, মেশিন আবিষ্কার হওয়ার আগে জাস্ট হাত দিয়ে বানানো হইতো। তো এমনভাবেই ওই সময়টাই সুতা আবিষ্কার করার মেশিন বানাইছে, যে কাঠের, যেটা প্যারাক দিয়ে জাস্ট লোকাল প্যারাকগুলো দিয়ে মেরে মেরে একটা কাঠের একটা মেশিন বানাইছে। তো তারপরে আসছে সেলাই করার মেশিন। তো সেলাই করার মেশিনের সময় এমন একটা যন্ত্র বানাইছে যেটা হাত দিয়ে ঘুরাইলে অটোমেটিকলি একটা সুই আছে যেটা প্রিন্ট করে, সেলাই করে। প্রিন্ট বলতে আমরা বুঝাইতেছি কিন্তু গুঁতা দেয় আর কি, একটা আমরা বর্তমান মেশিনে যেটা দেখি গুঁতা দিচ্ছে, এরকম গুঁতা ওই সময়টাও দিত। তো ওইটা কি করতে হয়, হাত দিয়ে ঘুরাইতে হয়। এরকম অনেক মেশিন এখনও পাওয়া যায় হয়তো বা, যেগুলা সেলাই মেশিনগুলো হাত দিয়ে ঘোরানো হয়, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তো ওই সময়টায় এই মেশিনটা আবিষ্কার হয়েছে কাঠের, জাস্ট বেসিক্যালি একটা কাঠের কিছু চাকা চুকাই দিয়া কিছু একটা দিয়ে বানাইছে, জাস্ট হাত দিয়ে ঘোরায় আর ওই সুইটা প্রিন্ট করে। তো যেই জামা বানাইতে তিন দিন সময় লেগে যাইতো, তো ওই জামা বানাইতে আর এখন 3 দিন সময় লাগে না, এখন এটা 2 দিনেই হয়ে যায়, বা আরও স্পিড বেড়ে গেছে, একদিনেই হয়ে যায়। যখন মানুষ কর্মচারীরা দক্ষ হয়ে গেছে, একদিনেই হয়ে গেছে। সমসাময়িক সময়ে এই ঘটনাগুলো কিন্তু আমাদের আশপাশে না, এগুলো ইংল্যান্ডে বা ব্রিটিশরা এগুলো বেশি করছে, ইউকেতে আর কি। তো ওই সমসাময়িক আশেপাশে আরও গ্রামগুলোতে, ম্যাক্সিমাম সবগুলোই গ্রাম ছিল ওই সময় বেসিক্যালি, শহর ওই রকম শহর ওই সময় এখনও ক্রিয়েট হয় নাই। তো এই গ্রামগুলোতে আরও আরেকটা সাইডে
দেখা যাচ্ছে যে আরও কিছু লোক আছে তারা অন্যান্য থিওরি নিয়ে কাজ করতেছে। তো আরেকজন এমন একটা জিনিস বানাইছে একটা চাকার মতো, তো যেটা ঝর্ণার নিচে বা নদীর মধ্যে রাখলে স্রোতে ঘুরে, খুব স্পিডে ঘুরে, সেখান থেকে মানে এমন একটা জিনিস স্পিডে ঘুরতেছে, একটা শক্তি পাওয়া যায়, বাট ওই শক্তিটা খাটানোর মতো কোনো জায়গা নাই। তো যেহেতু একটা গ্রামে এটা আবিষ্কার হয়েছে, অন্য একটা গ্রামে একটা মেশিন আবিষ্কার হয়েছে যেটা ঘোরাতে হয় হাত দিয়ে, তো এটা যদি কানেক্ট করা যায় তাহলে কিন্তু একটা ভালো জিনিস হয় যে আমার অটোমেটিকলি একটা চলতেছে, ঘোরাইতে হইতেছে না, জাস্ট নদীর স্রোতে আমার কিছু চলতেছে, চলার ফলে ওই সুইটা প্রিন্ট হচ্ছে আর আমাদের জামা সেলাই হচ্ছে। তো দেখা যাইতেছে যেটা একদিন সময় লাগতো একটা জামা বানাইতে, সেটা 1 ঘন্টার মধ্যে হয়ে যায় ওইটার সাথে কানেক্ট করার ফলে। তো এভাবে আস্তে আস্তে মানে যীশু খ্রিস্টের 600 থেকে 1000 বছরের মধ্যে থেকে আমাদের এই জিনিসগুলোর নলেজ আমরা পাই। যদিও হয়তো বা তার আগের থেকে আরও অনেক কিছু চর্চা হচ্ছিল, বাট ওই সম্বন্ধে আমাদের তেমন আইডিয়া নাই, আর আমি রিসার্চ করে ওই ইতিহাসগুলো খুঁজে পাই নাই। তো আমরা যেটা পাইছি যে যীশু খ্রিস্টের 1000 বছর আগে আমরা দেখতাম যে এই থিওরিগুলো নিয়ে আস্তে আস্তে কাজ শুরু হয়ে গেছে। তো যীশু খ্রিস্টের 300 বছর আগে এসে ওই সময়ে এসে আরও ব্যাপক জিনিস আবিষ্কার হয়েছে। প্রথম আমরা যেটা জানবো যে টেকনোলজির প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে ইলেকট্রিসিটিটা কীভাবে আসলো। তো একটা বিজ্ঞানী নাম হচ্ছে থেলেস। তো এই থেলেস ওই সময় 300 খ্রিস্টপূর্ব মানে কি যীশু খ্রিস্টের 300 বছর আগে আর কি, ওই সময় একটা ব্যাপার খেয়াল করে যে যদি একটা কাঁচের মধ্যে যদি কিছু দিয়ে ঘষা হয়, লাইক লোম বা ওই সময় রেশম পাওয়া যেত, ওই রেশম দিয়ে যদি ঘষা হইতো তাহলে এমন একটা শক্তি উৎপন্ন হইতো যেটা অন্যকে আকর্ষিত করে। তো ওই সময় যেহেতু এটা অনেক বছর আগে, তো ওই সময় জাদু টোনা বেশি চলতো, ওরা মনে করতো যে এটা হয়তো বা জাদু হচ্ছে আর কি, জাদু চলতেছে। তো এর পরবর্তী সময়ে এসে মানে পরবর্তী সময়ে এসে দেখা যাচ্ছে যে এটা জাদু টোনা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে আসলে জাদু না কি, আসলে এই ঘষা দিলে কিছু হয় না হয়, এর বহু বছর পড়বে, অর্থাৎ প্রায় যীশু খ্রিস্টের 1600 বছর পরে হয়তো বা 1600 সালের ওই দিকে অনেক বিজ্ঞানী এগুলো নিয়ে তত্ত্ব নিয়ে গবেষণা শুরু করে। তো তার মধ্যে একজন বিজ্ঞানী আছে যার নাম হচ্ছে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আবিষ্কার করে যে এই বিদ্যুৎ এর আগে থেলেস আবিষ্কার করে গেছে, আরও অনেক যন্ত্রপাতি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করা হয়েছে ওই সময়টাই। বিদ্যুৎটা ওইভাবে আসে নাই, কোনো নামও আসে নাই। ওই সময় থেলেস একটা নাম দিয়ে গেছিলো ইলেকট্রনের জন্য, যেটা ইলেকট্রিসিটি, জাস্ট ইলেকট্রিসিটি হিসেবে চিনে, বাট এটাদের কোনো কাজ হচ্ছে না ওই সময়টাও, জাস্ট এটা থিওরির উপরেই চলে, গবেষণার উপরেই চলে আর কি। তো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সুতার মধ্যে একটা সুতা ভিজিয়ে এর মধ্যে ঘুড়ি বেঁধে দিয়ে এক ঝড় বৃষ্টির সময়ে এটা উড়াচ্ছিল, এটা জানার জন্য যে আকাশে যেটা হয় আর কি লাইট উৎপন্ন করে, যেটা হচ্ছে বজ্রপাত, তো এটাতে কোনো বিদ্যুৎ আছে কি না, জাস্ট এটা বোঝার জন্য সে একটা ধাতব অনেকে বলে যে এটা সেখানে একটা চাবি বেঁধে দেওয়া হয়েছিল। তো চাবি বেঁধে দিয়ে সে এটা আকাশে উড়ানোর পরে তো ওই বিদ্যুৎটা যখন মানে বজ্রপাতটা যে সময় পড়ে চাবিতে, ওইটা ভেজা সুতা বেয়ে তার হাত পর্যন্ত আসে। আর আমরা হয়তো বা জানি যে আমরা নর্মাল যে বিদ্যুৎ ইউজ করি সেটা হচ্ছে 220 থেকে 250 ভোল্টের মধ্যে, আর ওই বিদ্যুতে মানে আমাদের ইলেকট্রিসিটি যেটা পাই প্রাকৃতিক থেকে বজ্রপাতের মাধ্যমে, ওইটা থেকে প্রায় 10,000 কোটি ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। তো এত ইলেকট্রিসিটিতে ধাক্কা তো লাগারই কথা, তো মোটামুটি ভালো একটা ধাক্কা খাইছে সে, তারপরে থেকে এটা থিওরিতে আসা শুরু করে দিছে, ওরপর থেকে ভালো গবেষণা শুরু করছে। তো এরপরে আরেকজন আছে, সে হচ্ছে ফ্রেডে হচ্ছে 1831 সালে ব্যাটারি আবিষ্কার করে, একজন ডাক্তার ছিল, 1831 সালের দিকে সে ব্যাটারি আবিষ্কার করে। তো এটার মধ্যে সে ডিসি কারেন্ট রাখতে পারে, মানে ডিরেক্ট কারেন্ট যেটা, আর এটা খুবই রিস্কি ছিল, এটার মাধ্যমে মানে তার দিয়ে বেশি দূর নিয়ে যাওয়া যাইতো না, 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের বেশি যাইতো না। তো এর মধ্যে আবার নতুন এই বিদ্যুৎ উৎপন্ন করার ফ্যাক্টরি দেওয়া লাগতো। তো তারপরে হচ্ছে যে এই ফ্রেডে এটা দিয়ে মানে এরকম একটা পাত, যেটা ডিসি কারেন্টে কীভাবে একটা পাত, যেটা হচ্ছে ওর মধ্যে তামার কিছু তার আছে, কয়েল, যে ফেনে আমরা বা বিভিন্ন জায়গায় যে কয়েলগুলো দেখি আইপিএসে, এই কয়েলগুলোর মধ্যে যদি চুম্বক দিয়ে উল্টা পাশ থেকে সামান থেকে পিছন দিকে বা পিছন থেকে সামান দিকে ঘোরানো হয় তাহলে শক্তি উৎপন্ন হয়। এই শক্তির কিন্তু ওই সময়ও তেমন কোনো কাজ হইতো না, জাস্ট তত্ত্বের মধ্যেই আছে। এইটা আসে হচ্ছে
1878 সালে থমাস আলভা এডিসনের মাধ্যমে। আমরা থমাস আলভা এডিসন এবং জোসেফ সওয়ান এদের নাম জানি। জোসেফ সওয়ান এবং থমাস আলভা এডিসন দুই জায়গায় ছিল, আর এরা বাল্ব আবিষ্কার করে। আর বাল্ব আবিষ্কার করার পরেই এই কারেন্টটার মানে ডিসি কারেন্টের আসলে ব্যবহার শুরু হয়। এর আগ পর্যন্ত কারেন্টটা তথ্য হিসেবেই ছিল। তো এই বাল্ব আবিষ্কার করার পরে মানে এটা একটা বিপ্লব বলা যায় আমাদের, মানে আমরা যে এই যে আমাকে দেখতেছেন একটা আলো, এই বাল্ব ইউজ করতেছি, এটা থমাস আলভা এডিসনের একটা কৃতিত্ব। তো এরপরে ওর মধ্যে আরেকজন ছিল ওই একই কোম্পানিতে, থমাস আলভা এডিসনের একটা কোম্পানি ছিল, ওই কোম্পানিতে যারা ডিসি কারেন্ট নিয়ে কাজ করতো, ওই একই কোম্পানিতে ছিল এর নাম হচ্ছে নিকোলা টেসলা। আমরা অনেকেই জানি নিকোলা টেসলার ব্যাপারে। তো নিকোলা টেসলা উনি অল্টারনেটিভ কারেন্ট অর্থাৎ এসি যে কারেন্টটা আছে সেটা আবিষ্কার করার চেষ্টা করতেছিল, বাট সফল হওয়া তো দূর, এটা মানে আবিষ্কার করা এই কাজই বন্ধ করে দিতে বলছিল থমাস আলভা এডিসন। তারপর নিকোলা টেসলা সেখান থেকে বের হয়ে যায়, নিচে অনেক চেষ্টা করে কিছু যন্ত্রপাতি দিয়ে কিছু মোটর আবিষ্কার করে, যার মাধ্যমে একটা সময় সে এটা আবিষ্কার করতে সফল হয়। এটা হচ্ছে 1877 সালে সে আবিষ্কার করে ফেলে, বাল্ব আবিষ্কারের কিছুকাল পরেই। যদিও ইলেকট্রিসিটি মানে ব্যাটারি ডিসি যেটা, সেটা আরও 40 বছর আগে আবিষ্কার হয়ে গেছিলো, 50 বছর আগে আবিষ্কার হয়ে গেছিলো। তারপর অল্টারনেটিভ কারেন্ট আসলো। অল্টারনেটিভ কারেন্টের ঝুঁকি কম, মানে এটা দূরে নেওয়া যাওয়া যায়, আবার ঝুঁকিও কম। আর এগুলো ডিটেল আপনার অন্য জায়গা থেকে জেনে নেবেন, কারণ জাস্ট ইলেকট্রিসিটি নিয়ে যদি আজকে আলোচনা করি তাও শেষ হবে না আলোচনা। সো এখানে বসে থাকলে হবে না, আমাদের এগোতে হবে। আর ইলেকট্রিসিটি ইন্ডিয়াতে আসে ওই সময় হচ্ছে 1870 সালেই ইন্ডিয়াতে ইলেকট্রিসিটি চলে আসে। ইলেকট্রিসিটি শুধু বাল্বের কাজই করা হয়তো ব্যাপারটা এমন না, আরও অনেক কাজ করা হইতো। তবে 1870 সালে ভারতের মধ্যে তখন বাংলাদেশও ছিল। ওই সময় 1870 সালে ইলেকট্রিসিটি আসার পরে এটার দুইটা সোর্সে ব্যবহার করা হইতো, একটা প্রাইমারি সোর্স, একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। এইভাবে ব্যবহার করার পরে মানে এইভাবেই ছড়ায় যায়। কলকাতায় প্রথম আসে, তারপর সারা দেশে আস্তে আস্তে ছড়ায় যায়। তো এইটা ছিল ইলেকট্রিসিটির ইতিহাস। মানে আমরা যদি ভাবি তাহলে এটার গবেষণা শুরু হয়েছে প্রায় যীশুখ্রিস্টের আগেই, যীশুখ্রিস্টের জন্মের আগেই। আর এটা পাইছি আমরা 1800 সালের দিকে। আমরা যতগুলা টেকনোলজি পাইছি, যা কিছু পাইছি ম্যাক্সিমামগুলোই 1800 সালের পরে পাইছি। হয়তো বা এগুলো নিয়ে আরও আগে থেকে গবেষণা করা হয়েছে, বাট এগুলো পাইছি আমরা 1800 সালের পরেই। আচ্ছা, তারপরে যদি আমরা একটু ক্যামেরা নিয়ে আলোচনা করি যে আসলে ক্যামেরাটা আমরা কিভাবে পাইলাম। এই যে আমাকে আপনি দেখতেছেন এই ক্যামেরাটা, এই ক্যামেরাটা কিভাবে আসলো। তো তার আগে বলে দেই যে ক্যামেরা জাস্ট একটা ছবি ওঠানোর একটা বস্তু হিসেবেই প্রথমে এসেছিল, যেটা এখন ভিডিও করা হচ্ছে। তো এটা আসলে হচ্ছে খুব মজার হিস্ট্রি আছে এখানে। এটা কিন্তু আগে কিন্তু ছবি আঁকাইতো মানে পেইন্ট করাইতো। তো এটা হয়তো যে একটা ফটো ওঠানোর জন্য একটা ক্যামেরা দিয়ে, প্রথম যে ক্যামেরাটা ছিল আর কি, এটাতে একটা ফটো ওঠানোর জন্য কোনো মানুষকে 8 ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকতে হইতো। জাস্ট একবার ভাবেন যে আপনি একটা ছবি উঠতে চাইতেছেন আর আপনাকে 8 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগে। একটা মানে যেমনি আসেন, যদি হাসি মুখে থাকেন তো হাসি মুখে থাকতে হবে, আর যদি হাসি না রাখেন তো যেহেতু মানুষ 8 ঘন্টা হাসতে পারে না, তাই আপনি যদি খেয়াল করে দেখেন যে পুরাতন যে ছবিগুলা যেগুলা জাস্ট নতুন ক্যামেরা দিয়ে উঠানো হয়েছে, ওই ছবিগুলো দেখবেন যে একদম মুখ গুমরা করে বসে আছে বা দাঁড়ায় আছে এই টাইপের। একটু হিস্ট্রিটা দেখেন আপনি। এটা হচ্ছে মূল টপিক, মানে মূল আলোচনা, যে আসলে ক্যামেরার যদি আপনি বলেন যে ক্যামেরাটা আবিষ্কারের পরেও মানুষজন এমন গুমরা করে কেন বসে থাকতো। আমরা জানি যে পেইন্ট করতে সময় লাগে, একটা ছবি আঁকাইতে অনেক সময় লাগে, বাট ক্যামেরা দিয়ে ছবি উঠানোর পরেও মানুষ গুমরা হয়ে থাকতো। কারণটা ছিল এটাই, 8 ঘন্টা কোনোভাবেই হাসি মুখ নিয়ে বসে থাকা সম্ভব ছিল না। আচ্ছা, এটা আসলে ক্যামেরাটার প্রথম যে থিওরিটা আসে সেটা হচ্ছে 965 খ্রিস্টাব্দে ইরানির একটা বিজ্ঞানী, নাম হলো আল হাজে। তো আল হাজে নামক এক বিজ্ঞানী এটার প্রথম মানে এটা নিয়ে প্রথম আবিষ্কার শুরু করে বা কাজ শুরু করে। তো উনি প্রথমে যেটা বের করে সেটা হচ্ছে যে একটা অন্ধকার ঘরের মধ্যে যদি একটা ফুটো করে রাখা হয় আর ওইটা দিয়ে যদি আলো প্রবেশ করে তাহলে একটা ছায়া যায় সেখানে। ওই ছায়াটা দেখতে মোটামুটি যা যাচ্ছে তার মতোই, মানে ছায়াটা স্পষ্ট। আমরা জানি যে ছায়া যখন পড়ে, আমাদের ছায়াটা যখন পড়ে তখন আমরা একটা জাস্ট নর্মাল একটা শেডও দেখি, বাট যখন গাছপালা বা অন্যান্য জিনিসের ছায়া পড়ে, ওই ছায়াগুলো একসাথে যদি আমরা দেখি দেখবো যে অন্যরকম দেখতে ওইগুলো। তো আপনি একটু ট্রাই করে দেখেন যে ছায়া ফেলাবেন গাছপালাগুলোর অন্যরকম। তো উনি খেয়াল করে যে গাছপালার ছায়াগুলো অন্যরকম দেখা যায় একটা অন্ধকার ঘরের মধ্যে। তখন উনি এই ছিদ্রটা ছোটো রেখে দূরত্ব বাড়ায় দেয় ঘরটা দূরত্ব বাড়ানোর পর দেখা যায় যে সেখানে প্রতিবিম্বর বদলে দেখা যাচ্ছে যে একদম আয়নার মতো সাদা কালোই একটা ইফেক্ট পড়তেছে, যদিও ওইটা জাস্ট একটা ছায়া।
আলো পড়তেছে, ছায়া পড়তেছে, আকার বা ওইটা সংরক্ষণ করার কোনো সিস্টেম তখনও ছিল না। আচ্ছা, তারপরে উনি এটার একটা মজার জিনিস বের করে, সেটা হচ্ছে যে কিছু পদার্থ আছে আমাদের কেমিক্যালগুলো তো আস্তে আস্তে আমরা পরিচয় পাইছি। যেমন আমরা যদি রাসায়নিক মৌলের কথা বলি, মৌলগুলো তো একবারে আসে নাই, আমরা সেগুলো আস্তে আস্তে ধীরে 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 পাইছি। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে 1452 সালে লিওনার্দো দা ভিঞ্চি, যার নাম আমরা শুনছি, তো উনি কী করতো, উনি এই মানে প্রতিবিম্বের মাধ্যমে ছবি আঁকাইতো। আমরা কি করি হয়তো বা আমরা এরকম করছি কিনা জানি না, আমি করছি ছোটোবেলায়, যে মোবাইলের উপরে একটা বাঘ আঁকাইতাম আমি। তো বাঘটার একটা ফটো বাইর করতাম, বের করে মোবাইলের উপরে একটা কাগজ নিয়ে, তো বাঘটা আফসা আফসা দেখা যাইতো, আমি ওর উপরে পেন্সিল ঘোরাইতাম। তো লিওনার্দো দা ভিঞ্চি 1452 সালে উনি এটাই করছে, যে কোনো কিছু ছবি আঁকানোর জন্য প্রতিবিম্ব ক্রিয়েট করাইতো, করে আয়নার মাধ্যমে সেটা উনি কোনোভাবে ওনার কাগজে বা পেইন্ট করা যে কাগজটা ছিল বা যার মধ্যেই পেইন্ট করুক সেটার মধ্যে নিয়ে আসতো, নিয়ে এসে তারপর ওইটাতে উনি দেখে দেখে পেইন্ট করতো, যার ফলে ওনার প্রিন্টিংটা আরও বেশ চমৎকার হচ্ছিল আর খুব তাড়াতাড়ি হচ্ছিল, মানে করা যাইতো আর কি। কেউ সামনে বসে আছে, তো সে দেখে দেখে আর্ট করার বদলে যদি ওটা প্রতিবিম্ব জাস্ট ছাপ উঠায়, আমরা ছাপ উঠাইছি ছোটোবেলায়, ছাপ উঠাই তাহলে তাড়াতাড়ি ছাপ উঠানো যায়। এইভাবে লিওনার্দো দা ভিঞ্চি পেইন্ট করতো প্রথমত। এটা হচ্ছে ক্যামেরার একটা ধীরে ধীরে বিপ্লব ঘটতেছে। 1826 সালে জোসেফ লিপসি নামক এক ব্যক্তি সিলভার ক্লোরাইডের মাধ্যমে দেখলো যে কোনো কালো কোনো একটু সাদা কোনো বস্তুর উপর বা আপসা জাস্ট একটা শ্যাডো টাইপের একটা বস্তুর উপর যখন সূর্যের আলো পড়ে আর সেখানে যদি কোনোভাবে সালফার ক্লোরাইড লেগে থাকে, তাহলে সেখানে সেটা প্রিন্টিংয়ের মতো হয়ে থাকে, অর্থাৎ ওটা কালো কালো আরও একটু ভালো হয়ে যায়। সাদা জিনিসের উপরে একটা সাদা, এটা তো পানি কালো সাদা না, তো সাদা জিনিসের উপরে যদি কোনো কিছু পড়ে, সূর্যের আলোটা পড়তেছে, এর উপরে সালফার ক্লোরাইড লেগে আছে, তো দেখা যাইতেছে এর ভিতরে যদি কোনো ছায়া পড়ে, ওই ছায়াটা এর মধ্যে অনেকক্ষণ যাবৎ থাকে, যদিও খুব কম সময় থাকে, বাট এর মধ্যে থাকে, এটা অন্ধকারে নিয়ে গেলে দেখা যায়, এরকম আর কি। তো এটার মাধ্যমে উনি এক চমৎকার একটা ব্যাপার আবিষ্কার করে ফেলে, যে উনি একটা বক্স বানায় ফেলে, যেটা পরে আসছে আরও যে কোর্সে, এটা হচ্ছে পিনহল ক্যামেরা, এটা অনেক পরে আসছে, তবে একই থিওরি, যে ছোটো একটা বক্সের মধ্যে ছোটো একটা ফুটো, তো এই বক্সের মধ্যে সূর্যের আলো কোনোভাবে এসে পড়ে, সূর্যের আলো পড়ে এর সামনে কোনো কিছুর প্রতিবিম্ব থাকলে সেই ছাপটা ওই বক্সের ভিতর দিয়ে বক্সের ভিতরে যাচ্ছে। তোর মধ্যে ছোটো পাতলা একটা কাপড় জাতীয় কিছু বা সুতলো পাতলা কাগজও হইতে পারে, কাগজ রাখা হয়েছে অপোজিট পাশে। কাগজ রাখার পরে সেখানে যদি সিলভার ক্লোরাইড মিশিয়ে দেয়, তখন সেটা একটা পেইন্টের মতো হয়ে যায়, ডিজিটাল পেইন্ট। এটা হচ্ছে ডিজিটাল পেইন্টের আবিষ্কার হয়ে গেল তখন, যে বেশি দিন থাকে না, হয়তো বা 2-1 দিন থাকে, বাট থাকে, ছবি আঁকানোর প্রয়োজন পড়ে না, একটা পেইন্ট হচ্ছে। তো এইভাবেই ধীরে ধীরে আসলে ক্যামেরাগুলো আসে। তো এগুলার ইতিহাস এইভাবে বলা শেষ হবে না। এটার সালফার ক্লোরাইড পরে বিটুমিন নামে পদার্থ ইউজ করা হয়েছে। তারপর 1868 সালে নিউ ইয়র্কের কোনো এক বিজনেসম্যান, নাম ছিল হচ্ছে জর্জ ইস্টম্যান, যিনি ডাই প্লেট আর মজবুত নেগেটিভ, আমরা যারা আগে ক্যামেরাগুলো দেখছি নেগেটিভ থাকতো, ওই নেগেটিভ আবিষ্কার করছিল। একই ব্যাপার, যে ছবি কোনোভাবে প্রতিবিম্বটা কোনোভাবে এসে ওই নেগেটিভের উপরে পড়তো, তারপর ওইটা ওইখানে লেগে থাকতো। এটা প্রথম হচ্ছে সিলভার ক্লোরাইড দিয়ে রাখা হইতো, যদিও সেটা তাড়াতাড়ি মুছে ফেলা যাইতো, মানে মিশে যাইতো আর কি। তারপর ভিটামিন ইউজ করা হয়েছে, তারপরেও এটা বেশি দিন থাকে নাই, তারপর আরও উন্নত মানের পদার্থগুলো ইউজ করা হয়েছে। তো আমরা এগুলো 1800 সালের দিকের ঘটনা এগুলা। এরপরে আমরা 1907 সালে আমরা আধুনিক ক্যামেরা পাই। এটা হচ্ছে কালার ক্যামেরা, আধুনিক না, কালার ক্যামেরা, মানে কালার ক্যামেরাটা আসে। আমরা আধুনিক ক্যামেরা পাই হচ্ছে 1948 সালের দিকে। 1948 সালের দিকে মানে ছবি উঠানোর যে ক্যামেরাটা, এটা আবিষ্কার করা হয়। আর আপনারা জানলে অবাক হবেন যে এই ক্যামেরাটার দাম ওই সময় ছিল মাত্র $1, আর বর্তমান সময়ে $31 সমান, যদিও তবুও সবাই এটা কিনতে পারতো এবং ছবি উঠাইতে পারতো। আর এই জন্যই 1900 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মোটামুটি ভালো মানের ছবি পাওয়া যায়, এর আগে তেমন ছবি কালেকশন পাওয়া যায় না। আচ্ছা, এই ছিল আমাদের ক্যামেরার আলোচনা। আসলে ক্যামেরা নিয়ে তো আলোচনা করার কিছু নাই, যদি আলোচনা করি এটা শেষ হবে না, কারণ ডিজিটাল ক্যামেরা যদি বলি একদম ডিজিটাল, সেটা আসছে 1975 সালে। তো আর আমরা যদি বলি যে ফোনের মধ্যে ক্যামেরাটা আসছে কবে, সেটা হচ্ছে 2000 সালে আসছে, আর এটা নিয়ে আসছে প্রথম স্যামসাং। মানে এটা বড় একটা ঘরের থেকে একদম ছোটো একটা মোবাইলের মধ্যে নিয়ে আসছে।
আসলে এটা ক্যামেরার একটা বিপ্লব। তো আমরা অলরেডি ইলেকট্রিসিটি ক্যামেরা জেনে গেছি, এবার জাস্ট একটু টেলিভিশন নিয়ে আলোচনা করি। টেলিভিশনটা কিভাবে আসলো? টেলিভিশনটাও আসছে 19 শতকেই। আসলে এটার যখন বৈদ্যুতিক টেলিভিশন প্রথম আসে সেটা হচ্ছে 1923-24 সালে, ওই সময় সম্প্রচার শুরু হয়। আর এগুলো হচ্ছে ইলেকট্রিসিটির আসার পর থেকে। ইলেকট্রিসিটিটা আমরা প্রপার ইলেকট্রিসিটি পাই 1900 সালের আগেই, 1890 সালের মধ্যে আমরা প্রপার ইলেকট্রিসিটি পেয়ে যাই। তারপর থেকে রেডিও, টেলিভিশন এগুলো আস্তে আস্তে আসতে থাকে। তো এটার আমরা আধুনিক যে টেলিভিশনটা সেটা পাই হচ্ছে 1939 সালে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এগুলো আরও প্রপারভাবে আমরা দেখি যে এই টেলিভিশনের ব্যবহারগুলো তখন সম্প্রচার করা হইতো। তো এই যে আমরা ক্যামেরার মাধ্যমে যে রেকর্ডগুলো দেখি, আমাদের পারমাণবিক বোমা মারা হয়েছিল, ওইটা আমরা রেকর্ডগুলো দেখতে পাই। ওইটা প্রথম দিকে সাদা কালো থাকলেও এখন আমরা রঙিন দেখতে পাই, কারণ ততদিনে রঙিন নেগেটিভ আবিষ্কার হয়ে গেছিলো, ততদিনে ক্যামেরা রঙিন হয়ে গেছিলো, টিভিও রঙিন হয়ে গেছিলো, যদিও সবার জন্য সেটা উন্মুক্ত ছিল না। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই যে টেকনোলজিগুলো যতগুলোর ব্যবহার হচ্ছে সবগুলাই প্রথম ব্যবহার করা হয়েছে সামরিক ব্যক্তিত্বদের জন্য। ধরতে পারেন সেনাবাহিনী বা যারা সরকারি কর্মকর্তা ছিল, সরকারি কোনো কাজে এগুলো ব্যবহার করা হয়েছে ওই সময়। কম্পিউটারের কথায় আসি আমরা এবার, যে কম্পিউটার আবিষ্কার কিভাবে হইলো। কম্পিউটার ইন্টারনেট দুইটা একসাথেই শেষ করে দিই, আর আমরা এখান থেকে ক্লাসটাও শেষ করে দিব। আর এটার রেকর্ডেড ভার্সন আপনাদের দেওয়া হবে, যাতে যারা মিস করে ফেলছে তারা ক্লাসটা পায়। হয়তো বা সেখানে আমি আরও গুছিয়ে বলবো, তো আপনারা যারা লাইভে আছেন তারা অবশ্যই সেটা ক্লাসটা করবেন। আর জুমের একটা সময় থাকে, সেটা হচ্ছে 40 মিনিট, ফ্রি জুম যেহেতু ম্যাক্সিমামই আমরা ফ্রি জুম ইউজ করি, তো 40 মিনিট পর এটা ডিসকানেক্টেড হয়ে যাবে। তো আমাদের শেষ করতে হবে, আমরা 40 মিনিট পর আবার আসবো, এসে আমরা জাস্ট আপনাদের সাথে কথা বলবো, কারণ আপনাদের সাথে এখন পর্যন্ত কথা বলা হয় নাই যারা যারা আছেন। আর এটা তো ফেসবুকে দেওয়াই হয় নাই, অনেকে মেসেজ করে বসে আছে ফেসবুকে লাইভে কেন নাই, তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, আচ্ছা আমরা টেলিভিশন শেষ করলাম, এবার কম্পিউটারে আসি। কম্পিউটার প্রথম যেটা কম্পিউটারের ধারণা সেটা আর্কিমিডিস থেকে শুরু হয়েছিল। তো আর্কিমিডিস স্ক্রু নামে একটা ব্যাপার থেকে এই কম্পিউটারের সিস্টেমটা আসে, এটা গণনার কাজে ব্যবহার করা হইতো। এটার যেটা বিপ্লব, মানে মেইন বিপ্লব, সেটা করছে হচ্ছে চার্লস বেবেজ। তো এটা 1900 শতাব্দীর পরে, বাট তার আগে মানে যে আর্কিমিডিসের সময় থেকেই আমরা দেখতাম যে গণনার কাজ করা হইতো, মানুষ হিসাব নিকাশের কাজ করতো। এই হিসাব নিকাশের কাজগুলো মূলত সহজ করার জন্যই আসলে হিসাব নিকাশের কাজগুলো সহজ করার জন্যই আসলে আমাদের এই এত কিছু কাটো। আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। আমাদের আর্কিমিডিসের এবং প্যাসকেল ওরা 1662 সালের দিকে এমন কিছু যন্ত্র আবিষ্কার করে যাদের মাধ্যমে খুব সহজে গণনা করা যাইতো, বড় বড় অঙ্কগুলো গণনা করা যাইতো। তো তারপরে চার্লস বেবেজ আছে, যাকে বলা হয় ফাদার অফ কম্পিউটার, মানে কম্পিউটার বাবা বলা হয় চার্লস বেবেজকে, কারণ উনি পূর্ণাঙ্গ একটি যন্ত্র আবিষ্কার করে যেটি দিয়ে প্রপার গণনা করা যেত। তো উনি দুইটা ইঞ্জিন আবিষ্কার করে, একটা হচ্ছে ডিফেন্স ইঞ্জিন আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এরকম দুইটা ইঞ্জিন আবিষ্কার করে। একটা আবিষ্কার হচ্ছে 1882 সালে, আর একটা আবিষ্কার হচ্ছে 1837 সালে। তো এই দুইটা ইঞ্জিনের মাধ্যমে উনি নতুনত্বের সৃষ্টি নিয়ে আসে, যে তাড়াতাড়ি কীভাবে এগুলার করা যায়, মানে ভালোভাবে গণনা করা যায়। আসলে এগুলোর বিপ্লব ঘটে আরও পরে, কম্পিউটারের বিপ্লব, কারণ কম্পিউটারের এক একটা পার্টস, যেমন ধরেন প্রসেসর, প্রথম প্রসেসর হচ্ছে মাইক্রো প্রসেসর ইন্টেল 4004, এটা আসে হচ্ছে 1971 সালে। তো দেখা যাচ্ছে যে অনেক পরে কম্পিউটারের এই ব্যাপারগুলো আসে। তো কম্পিউটারের একটা জিনিস, যেমন এগুলো ডাটা স্টোর করার জন্য হার্ড ডিস্ক, সেটা একটা সময় আসছে। এই কিবোর্ড, মাউস বা অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু এক এক সময় আসছে। তো এগুলো সব ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই এগুলো জেনে নেবেন গুগল বা ইউটিউব সার্চের মাধ্যমে। তো এখানে কম্পিউটারটা মানে মেইন কম্পিউটার, প্রথম যে কম্পিউটারটা আমরা পাইলাম সেটা হচ্ছে 1952 সালে, মানে সামরিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর কি, সামরিক ঘাঁটিতে এই কম্পিউটার রাখা হয় দূরের কিছু, মানে ছোটো ছোটো যে কাজগুলো আছে গণনা ছাড়াও ছোটো ছোটো কাজগুলো করার জন্য। তো যখন ইন্টেলের প্রসেসর আবিষ্কার করলো, আমরা জানি যে আমাদের দুইটা প্রসেসর এখন পর্যন্ত আছে, দুইটা কোম্পানি, একটা হচ্ছে AMD আর হচ্ছে ইন্টেল। তো
তো প্রথমটা হচ্ছে ইন্টেল 1971 সালে আবিষ্কার করছিল। তো ওই সময়েই মানে ইন্টেল মানে আমাদের একটা ব্যাপার খুবই এটা অনেক মজার ইন্টারেস্টিং যে 1900 সালের পর থেকে আমাদের এখন পর্যন্ত খুব প্রতিনিয়ত আপডেট হচ্ছে, এমন কোনো দিন নাই যে নতুন কিছু আসতেছে না, কিছু না কিছু আসতেই আছে। তো যখন প্রসেসর আবিষ্কার হয়ে গেল ওই সময়টাই দেখা যাচ্ছে যে আরেকটা ব্যাপার আবিষ্কার হয়ে গেছে, আরেক পাশে আরেকটা ব্যাপার, এইভাবে সবগুলো যখন একত্রিত করলো মানে প্রথম যে কম্পিউটার লঞ্চ হয় সেটা হচ্ছে অ্যাপলের কম্পিউটার। তো অ্যাপল 1 নামে একটা কম্পিউটার নিয়ে আসে স্টিভ জবস, সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আগে বড় বড় কম্পিউটার ছিল, তো হয়তো বা আমরা জানি যে কম্পিউটার হচ্ছে 6 প্রকার, সুপার কম্পিউটার, মিনি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, তারপর ট্যাবলেট, পিসি, স্মার্টফোন। তো এগুলো হচ্ছে এক একটা কম্পিউটার। তো একটা পার্সোনাল কম্পিউটার যেটা একটা ডেস্কে রাখা যাবে এরকম একটা কম্পিউটার আসে হচ্ছে অ্যাপলের হাত ধরে, সেটা 1970 থেকে 1980 সালের মধ্যে। আর এটা হচ্ছে 1976 সালে লঞ্চ করা হয় অ্যাপল 1। তবে এরপরে আরও অনেক, যেহেতু বলতেই আছি যে বিপ্লবগুলো খুব তাড়াতাড়ি হয়েছে। তো 1971 সালে মাইক্রোপ্রসেসর আসার পরে অ্যাপল যখন 1976 সালে পার্সোনাল কম্পিউটার লঞ্চ করলো, তো তার আগেই 1900 সালের একটা কোম্পানি সেটা হচ্ছে আইবিএম। তো আইবিএম আগে থেকেই কম্পিউটার নিয়ে কাজ করতেছিল, ওরা ক্যালকুলেটর টাইপের কিছু দিয়ে কাজ করতেছিল। তো ওরাও নিজেদের আপডেট করে আসতেছিল। তো প্রায় 70-80 বছর পরে এসে তারাও পার্সোনাল কম্পিউটার ডেভেলপ করে। তো তারা আইবিএম পিসি নামে একটা কম্পিউটার লঞ্চ করে, যেটা হচ্ছে 1981 সালে। তো এইভাবে আমরা ধাপে ধাপে মডার্ন কম্পিউটার পাই। আমরা এখন কম্পিউটারে তখন থেকে এখন পর্যন্ত জাস্ট আপনি 2 বছরের কথা চিন্তা করেন, 2 বছর আগেও কম্পিউটার অনেক কিছু করা যেত না, বাট এখন অনেক কিছু করা যায়। আর আগামী 2 বছরে কী করা যাবে না যাবে একদম এগুলা কল্পনা অতীত। তো এত কিছু নিয়ে আমরা আলোচনা করব না। তো এবার আমরা শেষ করব যেটা দিয়ে আমাদের শেষ টপিক, সেটা হচ্ছে ইন্টারনেট। আমরা ইন্টারনেটটা কিভাবে পেলাম? আমরা ইলেকট্রিসিটি জেনেছি যে আমরা ইলেকট্রিসিটি কীভাবে পাইছি। ইলেকট্রিসিটি পাইছি হচ্ছে আমরা সেই যীশু খ্রিস্টের আগের থেকে এমন কিছু নিয়ে কাজ করতেছিল, ধীরে 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 এটা ইলেকট্রিসিটিতে আসছে। তারপর ব্যাটারি আবিষ্কার হয়েছে, তারপর ডিসি কারেন্ট আবিষ্কার হয়েছে, এসি কারেন্ট আবিষ্কার হয়েছে। তারপর আমার থমাস আলভা এডিসন আমাদের উনি আবিষ্কার করে দিছে হচ্ছে বাল্ব। এরপরে আস্তে আস্তে এগুলো একটা ধাপে ধাপে চলতেছে। তারপর টেলিভিশন, তারপর জানলাম ক্যামেরা। এভাবে সবগুলোই যখন মানে হচ্ছে তখন আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটটা আমাদের কাছে কীভাবে আসলো সেটা অনেক মজার একটা হিস্ট্রি। তো ইন্টারনেটটা প্রথম নিয়ে আসা হয়েছিল যে যা সামরিক যোগাযোগের জন্য। আপনারা হয়তো বা জানেন যে প্রথম বিশ্বযুদ্ধের পরেই দেখা যাচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়ও হয়েছে এমনটা, বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধে খুব প্রভাব পাইছি আমরা ওয়াকিটকির, যেটার মাধ্যমে মানে কন্ট্রোল এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ করা যেত। পরের যুদ্ধগুলোতে এসে আমরা এই আসলে সামরিক যেহেতু এই ব্যাপারগুলো, তাই যুদ্ধ ছাড়া এগুলার উদাহরণ দেওয়া মুশকিল। তো আমরা 1971 সালেও যে যুদ্ধ হয়েছে বা 1964 সালেও যুদ্ধ হয়েছে, ভারতের পাকিস্তানের যুদ্ধ হয়েছে, বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ হয়েছে, এই সময় কিন্তু ওয়াকিটকির প্রচুর প্রচলন ছিল। তো এগুলা আমাদের জগদীশচন্দ্র বসু স্যারও এখানে অনেক ভূমিকা আছে ওনার। তবে ওইগুলাতে আমরা আলোচনা যাব না, ডিরেক্ট ইন্টারনেটে চলে আসি। ইন্টারনেটের থিওরিটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আসে। সামরিক যোগাযোগের জন্য 1960 সালে এটা হচ্ছে ARPA অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, এরকম একটা এজেন্সি ক্রিয়েট করে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটিতে। তো তারা এমন একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতেছিল যেটা খুব সহজে যোগাযোগ করা যাবে, প্লাস এমন কিছু ডাটা সংরক্ষণ করা যাবে যা যদি বম মেরে সেই অফিসটা উধাও করে দেওয়া হয় তারপরেও যেন ডাটাগুলো সংরক্ষিত থাকে, এরকম একটা কিছু নিয়ে ওরা গবেষণা করতেছিল। তো ওই সময়টাই এটার কিছুদিন পরে অর্থাৎ 1960 সালের দিকে 4টা কলেজে যুক্তরাষ্ট্রের 4টা কলেজে এটা নিয়ে গবেষণা করতেছিল। তারপর সামরিক এবং 4টা কলেজ সবগুলা মিলে 1979 সালে মোটামুটি একটা নেটওয়ার্কিং তৈরি করে ফেলে ইন্টারনেটের। আর এটার 1971 সালে যেটা আসে সেটা হচ্ছে টিসিপি হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর হচ্ছে আইপি ইন্টারনেট প্রোটোকল। এগুলা আইপি অবশ্য আমরা অনেকে জানি যে এটার খুবই আসলো, আইপি 1971 সালে আসছে। তো এটার মাধ্যমে জায়গাগুলো চিহ্নিত করা হইতো, লাইক এমন হইতে পারে যে আমার একটা অ্যাড্রেস আছে, আমি এই জায়গা থেকে কথা বলতেছি, আরেকজনের একটা ইউনিক অ্যাড্রেস আছে, সে সেখান থেকে কথা বলতেছে। তো দুইজনে পৃথক করার জন্য আর এই ডেটাগুলো যাতে নাম অনুযায়ী সিরিয়াল করা যায়, এটার জন্য আসলে আইপির আবিষ্কার হয়েছিল ওই সময়টায়।
তো তারপরে আইসা 1980 সালের দিকে আইসা এটার গবেষণা আরও বাড়ে, ব্যাপক আকারে বৃদ্ধি পায় এবং 1990 সালে এর মূল বিপ্লব ঘটে WWW এর ব্যবহারের ফলে। WWW হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, মানে সারা পৃথিবীর জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয় প্রায়। ওই সময় থেকেই ধীরে ধীরে উন্মুক্ত হচ্ছিল, যে সময় কলেজের জন্য নিয়ে আসছে, কলেজ স্টুডেন্টরা ইউজ করতেছিল, ধীরে ধীরে আস্তে আস্তে সবাই ইউজ করা শুরু করতেছিল। বাট একদম নর্মাল পর্যায়ে আসে, মানে একদম নিম্নবর্তী মানুষ যারা ছিল তাদের কাছেও ইন্টারনেট চলে আসে হচ্ছে 1990 সালের পরে। আর এটার বিপ্লব ঘটায় আরও বেশ কয়েকটা প্রতিষ্ঠান। তার মধ্যে 1993 সালে মজিলা ব্রাউজার আছে, আমরা যে কম্পিউটারে বা মোবাইলে ইউজ করি মজিলা ফায়ারফক্স, এই মজিলা যে ব্রাউজার এটাই প্রথম ব্রাউজার ছিল। এটা 1993 সালে আসে এবং 1995 সালে মাইক্রোসফটের ব্রাউজার আছে। মাইক্রোসফট ততদিনে কম্পিউটার লঞ্চ করে ফেলছিল, তো মাইক্রোসফটের ব্রাউজার আসে হচ্ছে 1995 সালে। আর 1999 সাল থেকে 2001 সাল পর্যন্ত ইন্টারনেট বুদবুদ হিসেবে পরিচিত। ইন্টারনেট বুদবুদটা হচ্ছে ইন্টারনেটের মন্দা, মানে একটা সময় এসে মানুষ বুঝতে পারে যে এটা বেকার। 1960 সালের একটা জিনিস আবিষ্কার হচ্ছিল এবং এত সারা ফেলতেছিল এটা, যেটা 1980 সালের পরে ব্যাপক আকারে বৃদ্ধি পায়। বাট 2000 সালে আইসা, মানে আমাদের 25 বছর আগের ঘটনা, আইসা মানুষ ভাবতেছিল এটা বেকার, এটা নিয়ে কিছু করা যাবে না। তো ওই সময় .com ডোমেইন চলে আসছে, অ্যামাজন অথবা আরও বড় বড় যে গুগল 1998 সালের কোম্পানি, অ্যামাজন আরও আগের কোম্পানি, তো আরও বেশ কিছু কোম্পানি ওই সময় লঞ্চ হয়ে গেছিলো, বাট মনে হচ্ছিল যে এটা বেকার। তো কিন্তু তারপরে এটার আরও বিপ্লব ঘটে হচ্ছে 2000 সালের পরেই, কারণ 2000 সালের পরে 2000 সাল থেকে 2010 সালের মধ্যে প্রচুর পরিমাণ ব্রডব্যান্ড লাইন দেওয়া হয়। যদিও আমরা কিছুদিন আগে ব্রডব্যান্ড পাইছি, বাট এটা 2010 সালের মধ্যেই মোটামুটি ভালো সার্ভিস দেওয়া শুরু করছিল ব্রডব্যান্ড। তো এই ব্রডব্যান্ড আসার পরই আরও কিছু ব্যাপার আসে কম্পিউটারে আসক্ত করার জন্য, যার মধ্যে সোশিয়াল অ্যাকাউন্টগুলো, যেমন 2004 সালে ফেসবুক আসছে, আমাদের মিডিয়া যেটা আছে ইউটিউব 2005 আসছে, হোয়াটসঅ্যাপ আসছে 2009। এভাবে একটার পর একটা যখন আসা শুরু করছে তখন ইন্টারনেট আবার ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়া শুরু করছে। তো 2010 সালের পরে মোটামুটি আমাদের যে নেটওয়ার্কিং যেগুলো আছে সেগুলো আসে। এর মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে 3G 4G, এগুলো আসে 2000 সাল থেকে 2010 সালের ব্রডব্যান্ড গবেষণার মধ্যেই, মানে ওই সময়টাই আসে, বাট ব্যবহার করা হয় 2010 সালের পর থেকেই। এই কম্পিউটার ক্লাউডিং এরপরে আরও কিছু ব্যাপার আছে, যেমন কম্পিউটার ক্লাউডিংটা হচ্ছে ডেটা স্টোর করে রাখা। আমরা যে গুগল ড্রাইভে ডেটাগুলো রাখি, এই ডেটাগুলো তখন থেকে সংরক্ষিত করে রাখা হচ্ছিল। নাই সাউন্ড নাই আসছে, সাউন্ড শোনা যায়? ওকে, থ্যাংক ইউ। আমরা যদিও শেষ করে দিব এখন। তো 2010 সালের পর থেকে এখন পর্যন্ত আমরা বেশ কিছু জিনিস দেখি, যেমন এরপরেই আমাদের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আসছে। 2014 সালে আসছে আপওয়ার্ক, এটা ওপেন ডেস্ক হিসেবে আসছিল। তো সেখান থেকে আমরা দেখি যে 2014 সালের পর থেকে মানুষ ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো করে। তো তারপরে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এটার ব্যাপক বৃদ্ধি পায়। 2016 সাল থেকে এআই নিয়ে কাজ করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা হয়, যেটা 2022 এসে ChatGPT লঞ্চ করে। আরও আগে এটার মোটামুটি একটা থিওরি চলতেছিল, বাট আমরা এটার প্রপার পাই হচ্ছে 2022 এসে। এখন পর্যন্ত যে জিনিসগুলো আবিষ্কার হয়েছে বা হচ্ছে তা বলার মতো না, মানে চলতেছে। আসলে এটা শেষটা কোথায় এটা কেউ বলতে পারবে না। তো আমাদের এখন যেটা ছিল সেটা হচ্ছে ব্রডব্যান্ডের লাইনগুলো আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে। আর 3G 4G, এখন 5G লঞ্চ হবে কিছুদিনের মধ্যে, অনেক জায়গায় 5G লঞ্চ হয়ে গেছে। তো তারপর আমরা স্যাটেলাইট পাঠাইছি আকাশে। এখন কিছুদিন পর বাংলাদেশেও আমাদের টেসলা কোম্পানির মাধ্যমে এলন মাস্ক আমাদের তাদের স্পেস এক্সের মাধ্যমে তারা আমাদের স্টারলিংক দিবে। তো আস্তে আস্তে কিন্তু আমরা টেকনোলজি এভাবে আসলাম। তো টেকনোলজির ইতিহাসটা যেটা, যে এগুলা থিওরি অনেক আগে থেকে চলতেছিল, বাট এটা পুরোপুরিভাবে আসে হচ্ছে 1900 সালের পরেই। 1900 সালের আগেও কিছু জিনিস আসে আবার আসে না, বাট 1900 সালের পরে এগুলা ব্যাপক আকারে বৃদ্ধি পায়। তো আমাদের কম্পিউটার, ইন্টারনেট, টেকনোলজি সব জানা শেষ। আমরা নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত নিব, তবে আমরা মিটিংটা কেটে আবার ঢুকতেছি আপনাদের সাথে কথা বলার জন্য।